সাথে লাস্ট দেখা হয়েছিল নবনীতার ডিভোর্সের দিন। আচ্ছা, 17th of November। তুমি প্রথম জানলে আমি স্ট্রেট। তুমি শ্রাবন্তীর সঙ্গে প্রেম করছো না? এবার আমার এই ছবিটার সময় যখন তাদের বললাম, কেউ 12,000, কেউ 8,000, কেউ 10,000 টাকা চেয়ে বসলো। এখানে এখন বোম্বেতে কাজ করতে গেলে সেই অনেকটা উন্নতি করলো আর বাকিরা উন্নতি করলো না, আমরা নিজেদেরকে নিজেরা ছোট করি। নমস্কার, আমি নিবেদিতা দে, নিবেদিতা অনলাইনের থেকে অরণ্যদেবের সামনে এসেছি। অরণ্যদেব তো অন্য লোক। অরণ্যের প্রাচীন প্রভাবটা কিন্তু অরণ্যদেবের সঙ্গেই যায়। আচ্ছা থুড়ি, আমি সত্যজিৎ রায়ের কাছে এসেছি। ও সরি ভুল বলছি, আমি জিতু কামালের কাছে এসেছি। এখন আমি অরণ্য চ্যাটার্জির একটা রোল করছি, অরিজিনালি আমি জিতু কামাল। কারেক্ট। আমি এসেছি জিতু কামালের কাছে এবং হ্যান্ডসাম, গুড লুকিং, মানে কি বলবো আর, ওকে দেখলে তো মেয়েদের ভীষণ ভালো লাগে আমি জানি। হ্যাঁ, তো আমারও খুব পছন্দ ওকে। হ্যাঁ, এবং ওর সঙ্গে একটু গল্প করি, দেখি ওর থেকে, মানে ও তো মানে এখন তো একটা ডিটেকটিভের চরিত্রে অভিনয় করছে, ফলে ও বুঝতেই পারবে যে আমার সূত্রগুলো কোন দিকে, ও ধরে ফেলবে চট করে। আশা করি আমি যেদিকে ওকে নিয়ে যেতে চাইবো, যদি যেতে চাই যাবে, দেখা যাক কত দূর চাই। ওয়েলকাম। থ্যাংক ইউ। তো জিতু, কেমন চলছে জীবনযাপন বলো? অল গুড। আমি সব সময় একটা চওড়া হাসি নিয়েই, মুখে একটা চওড়া হাসি থাকেই আমার। হ্যাঁ, আমার জীবন খুব ভালোই চলছে। আর তোমার প্রথমে তোমার নামটা নিয়ে একটু বলি। তুমি তো জিতু কামালটা তোমার তো ছবির নাম, এটা কে দিয়েছে? আমার নাম দুটোই তোমার নাম আমি জানি। হ্যাঁ, পদবী আমি ইউজ করি না। জিতুটাও তোমার নাম, যেটা বাড়িতে ডাকে, আর কমলটাও তোমার নাম, তাই তো? আর তুমি বেসিক্যালি কোথাকার ছেলে? আমি কলকাতার ছেলে, লেডি ডাফরিন। হ্যাঁ, নর্থ ক্যালকাটা। নর্থ ক্যালকাটা না, ওটা সেন্ট্রাল ক্যালকাটা। আর তোমার বাড়ি? তুমি নর্থ ক্যালকাটার ছেলে? নর্থ ক্যালকাটার ছেলে, আমি বেলগাছিয়ার ছেলে। আরে বাবা, তোমার বাবা মা কি করেন? বাকি বাবা ব্যবসা করতেন, এখন তো বাবার বয়স হয়েছে। মা হাউস ওয়াইফ। কিসের ব্যবসা গো তোমাদের? আমাদের কোল্ড স্টোরেজের ব্যবসা ছিল। আচ্ছা, ওটা আমার পৈতৃক ব্যবসা। আমাদের প্রত্যেকেই কেউ গভর্নমেন্ট মানে জব করে, সব প্রত্যেকেই গভর্নমেন্ট জব ওয়ার্কার, প্রশাসনিক দপ্তরে। আমার দাদি ছিলেন, দাদুও কাজ করতেন, আমার দুই কাকু কাজ করতেন, জেঠুও কাজ করতেন। কাকু এখনো কাজ করেন, রিটায়ার হবে। বাবাও এক সময় কোল ইন্ডিয়ায় জব পেয়েছিলেন, কিন্তু ছেলে পৈতৃক ব্যবসায় করে। তো তুমি তোমার প্রথম থেকেই ইচ্ছে ছিল অভিনয়তে করার? না, একদমই না। আমি আউট অ্যান্ড আউট স্পোর্টসম্যান, ক্রিকেটার মানুষ ছিলাম, আমি সুইমার ছিলাম। আমার কখনোই ইচ্ছেই ছিল না, ভাবনাও ছিল না কখনো যে অভিনয় করব। মানে আমার অভিনয়ের গুরু হচ্ছে গৌতম মুখোপাধ্যায়। সৌভিক সাংস্কৃতিক চক্র বলে একটি নাটকের দল রয়েছে, একাঙ্কুর। একাঙ্কুর জগতের পথিকৃৎ উনি, গৌতম মুখোপাধ্যায়, যিনি ম্যাক্সিম গোর্কির মা করে খুব বিখ্যাত হয়েছিলেন। তো তার হাত ধরে আমি আর কি অভিনয়তে আসা। তার আগেও আমি লাইট মিউজিক করতাম দলে দলে, প্রচুর দলে করেছি, কলকাতার প্রচুর দলেও করেছি। তো সেখান থেকে লাইট মিউজিক, মানে লাইট, তখন বড় বড় ডিমারে লাইট তোলা হয়, তো ওই লাইটের কাজ করেছি কোনো দলে মিউজিক শুধু চালিয়েছি। মানে ব্যাক স্টেজে কাজ করেছি। এখনো ব্যাক স্টেজের কাজ করতে আমার পছন্দ, মানে আমি ব্যাক ক্যামেরারও তো কাজ করতে আমার পছন্দ। সেটা যারা ডিরেক্টর আমার সাথে কাজ করেছে তারা জানে। তারা আমাকে তুমি পরিচালকের দিকে এসেছিলাম, আমি হ্যাঁ পরিচালক হতে এসেছিলাম। ঠিক আছে, উল্টোটা হয়, হ্যাঁ, এসে পরিচালক হয়ে যায়। না, অভিনেতা হতে সবাই আসে, আমি দেখেছি, কিন্তু আমি অভিনয় করব বলে কখনো মনস্থির করি। তোমাকে ধরে ওই গৌতম মুখোপাধ্যায় ধরে প্রথম আমাকে স্টেজে তুললো একজনের পক্সি দিতে, সেই আসেনি রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা নাটকে। ওইটাই আমার প্রথম হাতে করি হলো। তার আগে অ্যামেচার নাটকে হয়তো দলের পেছনে পেছনে কখনো ওই কোরাসে হাঁটা চলা, সেগুলো তো আর অভিনয়ের মধ্যে ধরলাম না। তাও কোরাসের কাজ অত্যন্ত প্রয়োজনীয়, আমি নিজের অভিনয়ের জায়গায় রাখছি না সেটাকে। তো উনি জোর করে আমাকে মঞ্চে তুলে দিলেন। তো ওই বহরমপুর, এখনো মনে আছে, বহরমপুর রবীন্দ্র ভবনে আমি এই নাটকটি করেছিলাম, আমার প্রথম নাটক। এবং দর্শকের ওই রকম হাততালি পেয়ে, তখন আরও আমি ফর্সা ছিলাম, সাদা ঘোড়া বলে আমাকে গৌতমদা ডাকতেন। তো লোকের হাততালি পেয়ে একটা অদ্ভুত উত্তেজনা ভেতরে তৈরি হয়েছে। তারপর একটু একটু করে অভিনয় করা, ওনার শেখানো, প্রত্যেকটা কাজ যেন আলাদা 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 হয়, প্রত্যেকটা সংলাপ যেন আলাদা আলাদা হয়। এবং কালকেও প্রায় ঘন্টা দুয়েক উনি আমার এই রিসেন্টলি ছবিটা দেখে এসে ঘন্টা দুয়েক কাটাছেড়া করেছেন, বলেছেন এটা মানে অরণ্যের প্রাচীন প্রবাদ। তো উনি আমার সবকিছু আর কি, আমার গুরু, আমার দেবতা, নেক্সট টু মাই ফাদার। মানে উনি তোমাকে মানে পুরো বোঝান, পুরোটাই। মানে দেখুন, বোঝানোর জায়গায় তো এখন নেই, উনি
ওনার কাজে ব্যস্ত থাকেন, আমি আমার কাজে ব্যস্ত থাকি, কিন্তু উনি আমাকে হাতে ধরে জীবনে চলার একটা মানে শিখিয়েছিলেন। অভিনয় মানে শুধুমাত্র অভিনয় করা নয়, অভিনয় মানে তোমার সমাজের প্রতিও প্রচুর দায়িত্ব থাকে, তোমার নিজের প্রতি অনেস্টি বজায় রেখে অন্যের প্রতিও তোমার দায়বদ্ধতা থাকে। আমি যেমন আমার প্রডিউসারের প্রতি যেভাবে আমি প্রমোশন করি বা যেভাবে আফটার শুটিং যা কাজ করে যাই, দূর থেকে দেখতে মনে হয় যে ছেলেটাকে বোকা বানিয়ে কাজ করছে, কিন্তু তেমনটা নয়। আমি ওই এথিক্সই মানুষ। আমার মনে হয় যে তার সঙ্গে যদি বোকা বানিয়ে মানে ধরো প্রমোশন করতে যাবো, গাড়ি পাঠালো না, আমি নিজের গাড়ি করে যেতে হলো। অন্য আর্টিস্টকে আমি নাম ধরছি না, নাম নিচ্ছি না আর কি, তার গাড়ি, আমি নিজের গাড়ি নিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে 1.5 ঘন্টা ধরে অন্য আর্টিস্টের জন্য অপেক্ষা করছি, সে এসে প্রমোশনে যাবে। এবং সেই আর্টিস্ট মনে করছে এটা তো জিতুর ছবি, ছবি কারোর একার হয় না। সে সেজে গুজে এসে তখন আমার গাড়িতে উঠে একটা সরি বলে দিল, ঠিক আছে, তাতে আমার কোনো পুরুষ বলছি না আর কি, ঠিক আছে, মহিলা পুরুষ দুজনেই। না তাহলে তোমার এটা সার্থক, মানে মহিলার জন্য একটা অপেক্ষা করলে এটা সার্থক না। মহিলার জন্য কেন অপেক্ষা করলে সার্থক কেন বলছো? বা তোমার মতো একটা ইয়াং ছেলে, তোমার মতো একটা ইয়াং ছেলে কি করে? আমি স্ট্রেট, ধরো যারা স্ট্রেট নয় তাদের জন্য তো পুরুষ হলে সেও সার্থক। আমি জানি তুমি স্ট্রেট, তুমি বিয়ে করেছিলে সেই জন্যই বললাম এটা। অনেকেই আবার স্ট্রেট না হয়েও বিয়ে করে, সেটা অন্যায় করে, মহিলাটির প্রতি অন্যায় করে। তো আমি সেই ব্যাপারগুলোতে খুব মাথায় রাখি। আমি কারোর জন্যই অপেক্ষা করছি না। আমি সোমবার 2টোর সময় তুমি আসবে, তুমি আগেই এসছো, তোমার জন্য অপেক্ষা করেছি। আমি 1 সপ্তাহ ধরে অপেক্ষা করেছি যে তুমি আসবে, মানে হচ্ছে কোনো কন্ট্রোভার্সি হতে পারে, কিন্তু আমি কন্ট্রোভার্সি খুব একটা পছন্দ করি না, ঠিক আছে। কিন্তু তুমি তো নানা রকম কন্ট্রোভার্সিয়াল কাজকর্ম করেই চলেছো। এটা তো তাদের, এটার পার্সপেক্টিভ। ধরো আমি তোমার হাত ধরে জল থেকে তুললাম, দূর থেকে যদি কেউ ছবি তোলে, দূর থেকে মনে হতে পারে তোমাকে আমি জলে ডুবিয়ে মারছি। মানে তুমি শ্রাবন্তীর সঙ্গে প্রেম করছো না? শ্রাবন্তী আমার অনেকদিন পুরনো বন্ধু, সে কি প্রেম করবো, কেন প্রেম করবো, মানে অনেক আমাদের যেমন, মানে কেন করবে না, কেন করবো। আমার তোমাদের ছবিটা কি আসছে জানো? একটা হচ্ছে আমি আমার মতো, যেটা হচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালিত, আর একটা সেটা কি শুটিং হয়ে গেছে? হ্যাঁ, অল ডান, মানে ছবি রেডি হয়ে গেছে। আচ্ছা, ডাবিং সব কমপ্লিট হয়ে গেছে। আরেকটা অংশুমান প্রত্যুষের বাবু সোনা বলে, ওটা হার্ডকোর কমার্শিয়াল ছবি। আচ্ছা, হার্ডকোর কমার্শিয়াল মানে তোমরা কি বিদেশে শুটিং করেছো? এই দুটো ছবি বিদেশে শুটিং হয়েছে। আচ্ছা, মানে ওই নাচ টাচ ওইরকম পাবো আমরা? ওটা আছে, কারণ ইদানিং তো বাংলা ছবি থেকে ওটা মোটামুটি অনেকদিন ধরেই সেটা পাওয়া যাচ্ছে না। লোকে ওটাকে ক্রিটিসাইজ করতে ঠেলতে পিছনে। না, কি বলতো, বাংলা ছবিতে পাওয়া যাচ্ছে না মানে কারণে যদি কোনো গান আসে সেটাকে বাংলা মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে, এমন নয় বাংলার মানুষ ওটাকে অ্যাকসেপ্ট করছে না। কারণ ছাড়া হঠাৎ করে কারণ ছাড়াই যে ছবিগুলো কারণ ছাড়া হয়, নায়ক ভাবছে নায়ক নায়িকা চলে গেল বিদেশে, সেই ধরনের ছবি কিন্তু এখন আর হয় না। সেটা এখন আর, মানে এখন তো নেটের যুগ, ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এবং এখন মনে হচ্ছে যে ওই ছবিগুলো না হলে নাকি আবার চাঙ্গা হবে না, এরা মনে করে যে কারণে তুফানকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তুমি কি বলবে? আমি কি বলবো, এটা দর্শক বলবে, আমি জানি না। গুরুত্ব তো প্রত্যেকের ছবিতেই দেয়, কিন্তু আমি জানি না এখানে কেমন চলছে। চললে তো ভালোই বাংলা ছবি। তুমি দেখেছো তুফান? না, আমার সুযোগ হয়নি। আচ্ছা, তুমি বাকি যে দুটো ছবি এসছে, জিৎ এবং প্রসেনজিতের, সেই দুটো দেখেছো? অযোগ্য দেখেছি আমি, বুমেরাং দেখেছি আমি। কোনটা বেটার লেগেছে? অযোগ্য দেখে, দেখো দুটো দু রকমের ছবি। অযোগ্য দেখে আমার নিজের জীবনের সঙ্গে অনেক কিছু মিলে যাওয়া, মানে ধরো ওই হোটেলটা আমি থেকেছি, আনন্দ আমি কৌশিকদাকেও জানিয়েছি সেটা। আর বুমেরাং আউট অ্যান্ড আউট মাসালা ফিল্ম, এটা একদম আলাদা একটা নাটকের, একটা স্ক্রিপ্টের উপর, নাটকের স্ক্রিপ্টের উপর কাজ হয়েছিল। সৌভিক সেটাকে ডেভেলপ করেছে, মানে যে ডিরেক্টর আর কি। যেহেতু তোমার সত্যজিৎ রায়, ওটা তো তোমার একটা মানে মাইলস্টোন বলা যায়। হ্যাঁ, ওটা কাল্ট ফিল্ম হয়ে, ওটা কাল্ট ফিল্ম হয়ে গেছে। এখন এরপরে আমি প্রচুর ছবি করি, সাথে আমাকে সবসময় ইয়ে করা হয়। হ্যাঁ, কারণ আমরা ওই ছবিটা মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছিলাম একটাই কারণ, আমরা সত্যজিৎ বাবুকে কোনোদিন বড় পর্দায় নড়াচড়া করতে দেখিনি। ওটা তুমি যেভাবে করেছো, আমরা যেটুকু দেখেছি ওনাকে, সেটা ওখানে করেছো, সেটার জন্য তোমার কত প্রশিক্ষণ লেগেছে। মানে দেখো, প্রথম স্কেডিউলে 4 দিন সময় পেয়েছিলাম। আচ্ছা, তারপরে পেয়েছিলাম 13 দিন। সেখানে আমার যে কোনো
প্রশিক্ষক ছিল, টিচার ছিল এমন নয়। আচ্ছা, তুমি কোনো ওয়ার্কশপও করোনি? না, হয়নি, সময় পাইনি। কি বলছো? আমার শুধু ঘরে দুটো টিভি চলতো, মানে সিঙ্ক্রোনাইজ করা থাকতো, সত্যজিৎ বাবুর যাবতীয় ইন্টারভিউ, এবং সেটা দিন রাত চলতো। আমি যখন ওয়াশরুমে তখনও চলতো, আমি যখন ঘুমোচ্ছি তখনও চলতো, যখন আমি শুটিংয়ে চলে যেতাম খালি মেন সুইচটা বন্ধ করে যেতাম, আবার আসতাম, আবার চলতে আরম্ভ করতো। তো এইরকম পর্যায়ে ছিল। এবং আমি ওনার যে পোশাক পরে আমি শুটিং করতাম সেই রকম সেট আমার বাড়িতে তোলা ছিল। আমি এসে ওই পোশাকই পরতাম, ওনার মতো খেতাম, আমার বাড়িতে কেউ থাকতো না, মানে আমি নিজের মতো করেই ওনাকে, এবং যখন শুটিংয়ে যেতাম ওইটাতে যাপন করেছিলাম আমি। ওনার গল্পে বলছি যে ভিক্টর ব্যানার্জির এটা গল্প শোনা কোনো একটা ছবিতে ওনার গোফ নিয়ে নাকি, গোফ ছাড়া লুক সেট হয়েছিল। ভিক্টর ব্যানার্জি মেকআপ আর্টিস্টকে বলেছিলেন যে একটু গোফটা যদি লাগিয়ে দেখাই না মানিকদাকে কেমন হয়। মানিকদাকে গোফটা লাগিয়ে গেছেন, মানিকদা তখন সেট ডিজাইনে ব্যস্ত, মানে এটাকে টিকে করো, ওটা ওদের করো, এসব করছে। তো ভিক্টর ব্যানার্জি কি বলছে, মানিকবাবু এটা দেখুন তো, গোফটা দিয়ে মানে ভালো লাগছে। তাকে হ্যাঁ সুন্দর লাগছে তো তোমার, ঠিক আছে পরে থাকো, শুটিংয়ের সময় খুলে ফেলো বলে আবার হাঁটা দিল। ভালো লাগছে কিন্তু শুটিংয়ের সময় খুলে ফেলো, ওনার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তো এইগুলো প্রচন্ড মজা। এই গল্পগুলো তোমার শুনে তো মানে অনিক দত্ত তো এটার মধ্যে ডুবে, মানে সত্যজিৎ রায় তো উনি তো এনসাইক্লোপিডিয়া অফ সত্যজিৎ রায়। না, আমি আমার বইও দেখবে সত্যজিৎ ঘেঁষা, বা আমি আগাগোড়াই একটু, এমনকি তুমি সৃজিতের এই পদ থেকে একটা ছোট সত্যজিৎ ক্যামিও করেছো বোধহয়, সত্যজিতের আমি ওখানে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছো, মানে মৃণাল সেনের বায়োপিকে সত্যজিৎ রায় তুমি। হ্যাঁ, ওইটা সৃজিত এমন ভাবে বললো যে কে করবে তুই বলে দে। হ্যাঁ, এবার আমি দেখলাম, দেখো তখনও কিন্তু এটা ভেবেই গেছি যে একটা ভালো ছবি হতে চলেছে, যদি আমার কোনো কন্ট্রিবিউশন সেই ছবিটাকে একটু এনরিচ করে, তো ওয়াই শুড নট আই গো ফর দ্যাট। আর শুধু তাই না, সত্যজিৎ রায় করতে গেলে প্রথমেই জিতু কামালকে মনে পড়ছে, সেটাও তো একটা বড় ব্যাপার। হ্যাঁ, সেইটা অনেকদা করে দিয়েছে। সে গুগলে টাইপ করে, আমি খুব উইয়ার্ড সিচুয়েশনে পড়ি, সত্যজিৎ রায় দেখলে আমার ছবি কল্যাণী বইমেলায় সত্যজিৎ রায়ের একটা স্মৃতি ইয়ের উপর সে আমার ছবি দেওয়া, এবং তারা জানেই না যে ওটা আমার ছবি। এ বাবা, সেটা অনেকদা আমাকে পাঠিয়েছিল যে দেখো কার ছবি টাঙিয়ে ও সত্যজিৎ বলে চালিয়ে দিচ্ছে, এই তো আমাদের সত্যজিৎ চর্চা। সত্যি এটা আমার কাছে খুব ব্যথা দেয়। মানে দুই রকম ব্যাপার, একটা হচ্ছে তোমার একটু আনন্দের জায়গা, বা বাংলা কালচারের জন্য ব্যথার জায়গা। ব্যথার জায়গা, আমার তো ব্যথার জায়গাই লাগে। কিন্তু তুমি কিছুদিন আগেই আমার সঙ্গে ফোনে কথা বলছিলে মিডিয়া নিয়ে, একটু তোমার কিছু বক্তব্য আছে। মিডিয়া নিয়ে নয়, হ্যাঁ, মানে তাহলে মানে ইউটিউব নিয়ে তোমার কিছু, ইউটিউবার নয়, মানে ইউটিউব বা ইউটিউবার নিয়ে নয়। দেখো কি হয়, যারা ইউটিউব করছে তারা তো আমাদের চেনা পরিচিত, তারা আমাদের ছবির প্রচার করে, আমরা তাদের কাজ করে দিই। একটু খারাপ লাগার জায়গা তৈরি হয় কোথায়, ধরো যাদের প্রথম নতুন চ্যানেল হয় তারা এসে করে যায়, আমার না ওরকম মনে থাকে না যে কাদের নতুন চ্যানেল, কাদের কি, কার কত সাবস্ক্রাইবার কি, ওইসব আমি একদম দেখি না। আমি যে একটা মানুষ বলছে ঠিক আছে করি। এবার আমার এই ছবিটার সময় যখন তাদের বললাম, কেউ 12,000, কেউ 8,000, কেউ 10,000 টাকা চেয়ে বসলো। এবার আমার প্রডিউসারের অত ক্ষমতা ছিল না, মানে ইউটিউবের টাকা নিয়ে মানে করতে চাই, মানে সবাই নয় আমি জানি, আমার যারা কাছের বন্ধু ছিল তারা কিছু টাকা চাইলো, কেউ একদম চেপে গেল যে ঠিক আছে। আমার মনে হলো যে তাহলে তো আমারও উচিত ছিল, আমি যখন তোমার হয়ে কন্টেন্ট করলাম আমারও টাকা নেওয়া উচিত ছিল। আমি তো পারফর্মার সেই সময় তোমার চ্যানেলে, আমার তো সেই সময় তোমার সাবস্ক্রাইবার নেই যে আমি তোমার চ্যানেল থেকে কিছু পেতে পারি, তুমি আমার থেকে কিছু পেতে পারো। এখানে একটা ব্যাপার একটু পরিষ্কার করে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে দু রকমের মিডিয়া পাবলিসিটি হয়। একটা হচ্ছে যে যারা খবরের কাগজের ইয়ে করে, মানে খবরের কাগজ যাদের ইন্টারভিউ নেয়, সেখানে টাকা পয়সার কোনো ব্যাপার থাকে না, থাকেই না, হ্যাঁ থাকবে না, এটাই ঠিক, এথিক্যাল। এখন ইউটিউবটা যদি পরবর্তীকালে এসছে, তার তো কোনো রুল অ্যাজ সাচ ফিট হয়নি, ঠিক হয়নি এখনো। আমি ইউটিউবের রুলের কথা বলছি না, আমি বলছি ধরো তুমি আমার বন্ধু, তুমি তোমার ইউটিউব চ্যানেল ওপেন করছো এবং আমাকে বললো তোমাদের সাহায্য চাই, আমি প্রথম তাদের ঠিক আছে তাহলে চলো আমি একটা ইন্টারভিউ করে দিই। আমি নতুন ইউটিউব খুলেছি, দুপুরবেলা গরম তখন, এই বছর না বিভৎস গরম, আমি নিজে গাড়ি চালিয়ে তার স্টুডিও করেছে একটা, করে সেখানে ইন্টারভিউ দিয়ে এলাম, এবং আমার তখন স্ত্রী ছিল, তার ইন্টারভিউ করিয়ে দিলাম। তারপরে যখন ও চ্যানেলটা গ্রো করে এখন 2 মিলিয়ন বা 3 মিলিয়ন ভিউয়ার্স, তাকে বললাম শোন না, আমার এই ছবিটার ডিরেক্টরের প্রডিউসারের একটু ক্ষমতা কম, একটু যদি তোরা প্রচার করে দিস। হ্যাঁ ঠিক আছে, এবং হ্যাঁ ঠিক আছে পর তারা আর কোনো উত্তর দিল না এবং কোনো রকম ইয়ে করলো না।
আমার যারা পিআর দেখে তাদের জানিয়ে দিল যে আমরা 12,000 টাকা করে নিয়ে থাকি ছবির প্রচারের জন্য। মানে এটা তোমার পিআর তোমাকে বলেছে, তাই তো? সে তাকে বলেছে তো, তাকে তো হোয়াটসঅ্যাপ করে যে আমার 12,000 টাকা নিয়ে থাকি ছবির প্রচারের জন্য, জিতুদার জন্য আমি একটু কম নেবো। তো আমি ভাবলাম জিতুদের জন্য কম নিতে হবে না, জিতুদা প্রথম তোমার ইন্টারভিউটা করে দিয়েছিল গিয়ে, এবং নিজের গাড়ির তেলের খরচা করে। যারা পয়সা নিয়েও হওয়ার করা উচিত তো, আমি যদি করি আমিও তো করবো, কিন্তু যে হেল্প করবে তাকে আমি মনে না, পয়সা নিয়ে করলে সেটা সাংবাদিকতা হবে না কিন্তু। না, সেটা সাংবাদিক তো নয় তারা। আমি তোমাকে বলছি কিছু কিছু কাগজ স্পন্সর্ড, কিন্তু স্পন্সর্ড ইন্টারভিউ করে, হ্যাঁ, সেখানে কিন্তু উপরে লেখা থাকে স্পন্সর্ড। মানে ইউ হ্যাভ টু বি অনেস্ট। আমি মিডিয়ার কথা যাচ্ছি না, আমি ইউটিউবের কথা বলছি। মিডিয়া নয় আমার মনে হয়, মিডিয়া মানে প্রেস মিডিয়া। কি প্রেস মিডিয়া না, এক ধরনের মিডিয়া তো বটে, মিডিয়াম তো বটেই, একটা মিডিয়াম তো বটেই। সেখানে আমি সবাইকে বলছি, দেখো যারা ভীষণ মানে যারা করে তারা তো এটাই তাদের মানে প্রফেশন। কিন্তু আমি বলছি, যেটা আমার পয়েন্ট হচ্ছে যে আমার থেকে আমাকে নিয়ে গিয়ে ধরো আমাকে ব্যবহার করলো, এবং তাকে আমার একটু ছোট্ট ব্যবহারের জন্য যখন বললাম, সে একটা হিউজ অ্যামাউন্ট চেয়ে বসলো, এটা খুব ভেরি আনফরচুনেট। সেইটা আমার কাছে ভেরি আনফরচুনেট, আনফেয়ার বলবো না, তার আনফেয়ার এন্ড আনফরচুনেট আমার জন্য। আর আমার মনে হয় যে আমি যেহেতু ইউটিউব এখন করছি, আমি যেহেতু আমি 30 বছর আমার সাংবাদিকতার ইতিহাস আছে, মানে পিছন আছে, সেটা আমি গর্ব করে বলছি না, আমি জাস্ট একটা ইয়ের জন্য বলছি। তো আমি যেটা জানি যে যদি কোথাও তোমাকে পয়সা দিয়ে তোমার ইন্টারভিউ ছাপা হয়, সেখানে স্পন্সর্ড লিখে দেওয়াটা পাঠকের জন্য ইম্পর্টেন্ট, আর আমার মনে হয় দর্শকের জন্য ইম্পর্টেন্ট। কোনো একটা চ্যানেল জানে যে সেখানে পয়সা দিয়ে ইন্টারভিউ হয়, তো লোকে জানবেই যে সেটা ওরকম ইন্টারভিউ হয়েছে। কিন্তু ধরো আমরা যারা ইন্টারভিউ করছি, যারা প্রপার সাংবাদিক হিসেবে, আমি তোমাকে দুটো অন্য প্রশ্নও করতে পারি, কিন্তু আমি স্পন্সর হলে সেটা করতে পারবো না কিন্তু, তাই না? এটাই বলছি যে এটা করুক তারা, কিন্তু সেটা স্পন্সর লিখে দেওয়া উচিত, তাহলে লোকেও জানবে যে এটা পয়সা দিয়ে ইন্টারভিউ আর এটা পয়সা ছাড়া একটা অনেস্ট ইন্টারভিউ। তাহলে আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, সেটা তো হওয়া উচিত। হ্যাঁ, সেটা হওয়া উচিত, তাহলে মানুষও বুঝতে পারবে কোনটা। এই তথ্য একটা হলো। এবার তোমার এই ছবিটার ব্যাপারে চলে যাই, অরণ্যের প্রাচীন প্রবাদ, যেটা এসছে এবং যেটাতে মানে মানুষ প্রচুর দেখতে যাচ্ছে, সেটা তুমি কিরকম পেলে, এবং অরণ্য চ্যাটার্জিকে পরবর্তীকালে আবার আসবে, কবে আসবে সেটা একটু জানো। দেখো, অরণ্য চ্যাটার্জি কবে আসবে সেটা তো ডিরেক্টরের মস্তিষ্ক প্রসূত, ওটা তো আমার হাতে নেই। তবে ভালো রিয়াকশন, তারা আমাদের 2-3 দিন নন্দনে হাউসফুল ছিল, স্টার মলগুলো বা সাউথ সিটি কালকে প্রায় অলমোস্ট ফুল ছিল, অনেক জায়গায় ভালো রেসপন্স, এবং যারা দেখতে গেছে তাদের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনা দেখেছি, এবং আমি খুব মানে থ্যাঙ্কফুল টু মাই অডিয়েন্স, তারা আমাকে, মানে আমিও পরিশ্রম করি, সেই পরিশ্রমের ফলটা দেয় আর কি, তারা প্রেস করে, তারা আরও ভালো কাজের জন্য আমাকে উদ্দীপ্ত করে। তুমি কিছুক্ষণ আগে আমরা মানে ক্যামেরার পিছনে কথা বলছিলাম, তুমি একটু মনে দুঃখ করছিলে যে হ্যাঁ ওইসব ছবি তো ওরা বৌমা দ্বারা পড়বে, SBF এর ইত্যাদি ইত্যাদি, তো সেটা তোমার যে একটু আক্ষেপ আছে এই জায়গাগুলো? না, SBF তো আমাকে অনেকগুলো ছবির কাজের বলেছিল, কিন্তু কোনো কারণে দেখো চরিত্র যদি আমি না বিশ্বাস করে উঠতে পারি, আমি তাদেরও বলেছি। প্রোটাগনিস্ট হিসেবে বলেছিল? হ্যাঁ, কিছু তো প্রোটাগনিস্ট প্রোটাগনিস্ট হিসাবে আমাকে মানে সেই অর্থে বলেনি, মানে সেটা হচ্ছে সেমি প্রোটাগনিস্ট, মানে তাকে ছাড়া হবে না এরকম একটা চরিত্র। তো সেই রকম চরিত্রে আমি নিজেকে বিশ্বাস করাতে পারিনি। এর অভিনেতা হিসেবে যদি সবসময় সব চরিত্রে বিশ্বাস করাতে শুরু করি, তাহলে ওইটা কথার কথা হবে, তখন মনে হবে টাকাটাই ইনকাম করতে যাচ্ছি। তো আমাকে যদি ভালো কিছু দেন, আমি নিশ্চয়ই তাদের সাথে তারা বড় হাউস, তাদের সাথে কাজ করলে মানে আমারই সমৃদ্ধি করবে, তাদের তো কিছু যায় আসবে না, তারা অলরেডি রিনাউন্ড প্রডিউসার, তো ভালো কাজ নিশ্চয়ই হবে। তো আমি তোমাকে একটা ট্যাগলাইনের কথা বলে দিই, যেটা তোমার দিতেও সুবিধা হবে। এখনো পর্যন্ত আমাকে ভেবে কেউ লেখেননি কিছু, কারোর ছেড়ে আসা চরিত্র কেউ রিজেক্ট করেছেন, কেউ করেননি, কারোর ছবি বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময় আমার কাছে এসছেন, এবং আমার শুধু সেই চরিত্রটা করতে ভালো লেগেছে, আমি হ্যাঁ করেছি। এটা কি অপরাজিতার ক্ষেত্রে তাই হয়েছে? সে 3 জনকে বলা হয়েছিল, 2 জনের লুক সেট হয়েছিল, তারপরে আমাকে বলা। তাহলে তোমার লাকটা ফেভার করেছে বলা যায়? এরকম তো হয়। আমি তো আমার ভাগ্যের প্রতি প্রচন্ড পরিমাণ সহায়, কিন্তু আমি হতে চাইছি রাইটারের প্রতি সহায়। ভাগ্য তো আছে, ভাগ্য আর রাইটার সহায় হলে একটা ব্লকবাস্টার একটা হওয়া যায়। মানে অরণ্যের প্রাচীন প্রবাদ, সেটাও আমার ছবি ছিল, মানে সেটা অন্যের কাছে কিছু।
তাই নাকি? হ্যাঁ। আচ্ছা। তারপরে দুলালদার কাছে এসেছিল, আমি দুলালদাকে আমি স্ট্রেট না বলে দিয়েছিলাম যে না আমি এটা করবো না। তারপরে স্ক্রিপ্টটা যত ডেভেলপ করেছে, দুলালদার কনফিডেন্স দেখে, প্রডিউসারের কনফিডেন্স দেখে মনে হলো ঠিক আছে করি না, কোনো না কোনো দিন তো আমিও নতুন ছিলাম, আমি নতুন থাকাকালীন আমার সঙ্গে যেটা ঘটেছে এনাদের সাথে কেন ঘটবে। কিরকম ঘটেছে একটু শুনি। না সেটা সবার সাথেই ঘটেছে, মানে স্ট্রাগল সবার লাইফে। তুমি যদি তোমার লাইফে বলো, তোমার লাইফে তুমি স্ট্রাগলের হিরোইন, আমার লাইফে আমি স্ট্রাগলের হিরো। তো প্রত্যেকের লাইফে বসে থাকা থেকে আরম্ভ করে এখনো তো বসে থাকি। দেব তো নিজেই বলে যে আমি এখনো স্ট্রাগলিং করি। তো ওইটা সবার লাইফে ওইভাবে আমি স্পেসিফিক ধরে রাখি। কিন্তু আমি যেমন কারোর মানে এখন লিডিং, মানে এখন তোমাকে মানে পার্শ্ব চরিত্র দেওয়াটা হয়তো একটু অসুবিধা হবে, সেটা তাদের উপর ডিপেন্ড করবে। মানে আমি চরিত্র খুব বেছে করি, মানে বেছে করি বলেই ফ্রম সেপ্টেম্বর স্টিল নাও আই ডিডন্ট ওয়াক, আই ডিডন্ট গেট এনি চেক। আমি বারবার যেখানে বলেছি সেটা তো আমার প্রফেশনাল লাইফেও যেমন ব্যাঘাত ঘটাচ্ছে, আমার পার্সোনাল লাইফেও ব্যাঘাত ঘটাবে। অর্থটা তো দরকার, তো অর্থটা তো আমার অফ হয়ে রয়েছে। এবার ধরো কারোর ইত্যাদি আত্মসন্তুষ্টি ঘটলো, বা ওকে তো দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছি, যে এমনটা না আমার দেওয়ালে পিঠ ঠেকলে আমি আবার অন্য দেওয়ালে চলে যাব, অন্য দেওয়াল অনেকটা চওড়া থাকবে, সেই দেওয়ালে হাঁটা দেবো। তো আমি সেইভাবে ভাবি না। তবে আমি আমার পরিশ্রম দিয়ে এবং দর্শক আমাকে এই জায়গায় পৌঁছেছে। আমি এখানে খুব বেশি যে আমার হাত আছে এমন নয়। একসময় বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করবে বলে বোম্বের লোকেরা মুখিয়ে থাকে। আমাদের ইন্ডাস্ট্রি সব থেকে পুরনো ইন্ডাস্ট্রি, সেখানে এখন বোম্বেতে কেউ এখান থেকে কাজ করতে গেলে তার নিচে লেখা থাকে যে এই আর্টিস্ট ওইখানে কাজ করেছে, ব্রাভো। সেটা দেখলে আমার এত কষ্ট হয় যে সত্যজিৎ বাবুর একটা ফোন গিয়েছিল নীনা গুপ্তার কাছে। নীনা গুপ্তা 30 সেকেন্ড স্পেল বাউন্ড ছিল আমার সন্দীপ রায়ের একটা দূরদর্শনের সিরিজের জন্য, টিভি সিরিজের জন্য। সত্যজিৎবাবু কল করেছিল, হ্যাঁ বাবা সত্যজিৎ রায় হ্যাঁ, নীনা গুপ্তা। নীনা গুপ্তা বলছে সত্যজিৎ রে মিন্স পথের পাঁচালী সত্যজিৎ রে, मैं वही बोल रहा हूँ। তো উনি 30 সেকেন্ড অফ হয়ে গেছিল। এইটা আমাদের ঐতিহ্য। তোমার বলো ইয়ের মৃণাল সেনেরই তো প্রথম ছবির হিরোইন ছিলেন। মৃণাল সেনের ভুবন সোম যখন উনি করলেন সুহাসিনী মূলে, তারপরে তিনি সত্যজিৎ বাবুর অ্যাসিস্ট্যান্টের কাজ করেছিলেন। তখন তিনি হিরোইন এবং বোম্বের হিরোইন মুখেই থাকতো যে এখানকার লোকেদের সঙ্গে কাজ করব, এখানকার মানুষদের সঙ্গে থাকবো। গান তো আমাদের এখান থেকেই উৎপত্তি স্থল বলবো, মিউজিকটা, ভারতীয় মিউজিক। সেখানে এখন বোম্বেতে কাজ করতে গেলে সেই অনেকটা উন্নতি করলো, আর বাকিরা উন্নতি করলো না। আমরা নিজেদেরকে নিজেরা ছোট করি না কেন? বোম্বেতে তো এখন অনুরাগ বাসু আছে, সুজয় ঘোষ আছে, সুজিত সরকার আছে। যে সুজিত সরকার তো এখন শাহরুখ খানকে নিয়ে ছবি করছে। কেন বাংলায় ছবি করছেন না? না, এটা আমি জিজ্ঞেস করেছি অনুরাগ বাসুকে, বলছে এখানে একটু অসুবিধা আছে। তাহলে কিসের অসুবিধা আছে? সেটা বলতে পারবে না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ওরা যাকে নিয়ে কাজ করতে চাইবে এখানে হয়তো তার একটা ব্যাপার আছে। যে লোকটি নিজের গয়না বিক্রি করে, বউয়ের গয়না বিক্রি করে, নিজের সমস্ত কিছু বিক্রি করে 3 বছর ধরে কষ্ট করে পথের পাঁচালী বানালো, তাহলে তার কষ্টটা কি? মানে আপনার থেকে বড় না? সেই মানসিকতা, সেই জিনিসটা তো থাকতে হবে, সেই ক্রেভিংটা থাকতে হবে না? যে লাস্ট জীবনে তার যখন ইয়ের অপারেশন হচ্ছে, ওপেন হার্ট বাইপাস হচ্ছে, তখন তার কাছে টাকা নেই, আমেরিকায় গিয়ে করবে, তখন গভর্নমেন্ট সাহায্য করেছে। তাহলে সেই মানুষটার স্ট্রাগলটা বেশি না আপনার স্ট্রাগলটা বেশি? সে আমি কারোর নাম ধরে বলছি না, অনেকে অনেক কথা বলে যায়, ঘাটিয়া ফিল্ম, এই ফিল্ম। জ্ঞান মাইক্রোফোনের সামনে দেওয়া যায়, আপনি এসে কাজ করুন, আপনার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এসে কাজ করুন। বলতে চাও এখন যে বাংলার পরিস্থিতি, তাতে সত্যি কাজ করার মতো বাইরে থেকে লোক এসে কাজ করার মতো পরিস্থিতি আছে? বাজে কথা, ওইসব বাজে কথা বলে যে পরিস্থিতি নেই, এইটা এই সেই। যারা কাজ করে তারা কাজ করে ঠিক চলে যান, যারা কাজ করান না তারা মার্কেট দেখে বোঝার চেষ্টা করেন, না এই মার্কেটে কাজ করলে আমি কমা কাজ করে বেশি দাম পাবো না। কমা কাজ করে বেশি রাস্তা খুঁজতে গেলে তাহলে আপনাকে ওইখানেই করতে হবে, কারণ ওইখানে আপনি কমা কাজটা এত ব্রড মার্কেট, কোথাও না কোথাও মানুষ দেখে ফেলবে, কোথাও না কোথাও দেখে ইয়ে করে ফেলবে। সেটাকে আপনি করুন, আপনি তো বাংলা থেকে রিপ্রেজেন্ট করেন। আচ্ছা, এই অরণ্যের প্রাচীন প্রবাদ, যেমন ধরো অন্যান্য ছবিগুলো অনেকগুলো ইয়েতে হচ্ছে, বা অনেকগুলো ভার্সনে অনেক ছবি, কয়েকটা ছবি হচ্ছে, তোমাদের কি এরকম কোনো ইয়ে আছে? না, মানে বাংলাতেই এটা থাকবে। অন্য রাজ্যে হয়তো আমার ইচ্ছে আছে সেটা, এখানকার রেসপন্স সাবটাইটেল দিয়ে করবে নাকি? না, বাংলাতেই হবে। আচ্ছা, বাংলা। আমি খুব প্রচন্ড স্টাবন এই জায়গায়, মানে যেমন যতটা ভারতবাসী ততটাই আমি পশ্চিম। আচ্ছা, তুমি হিন্দিতে গিয়ে সুযোগ পেলে নিশ্চয়ই করবো। তারা যদি আমার হিন্দির প্রপোজালও এসেছিল,
কিন্তু সেই সময় আমার কোন একটা ছবির জন্য ডেট ক্ল্যাশ করলো, আমি এই ছবিটাকে প্রায়োরিটি বেশি দিয়েছি। কারণ আমি অর্থ পেতে পারি, জায়গা পেতে পারি, কিন্তু আমি চাই আমার মৃত্যুর পর, আমার যখন জন্ম হয়েছিল 4 জন আমার দিকে তাকিয়েছিল, আমার মনে হয় আমার বাবা মা, আমার দাদি ঠাকুমা, আমার মৃত্যুর পর যেন 40,000 লোক আমার দিকে তাকিয়ে থাকবে। মানে আমি বলছি যে আমার বোম্বের লোক কি আমার দিকে তাকিয়ে থাকবে আমি জানি না, সেই জায়গায় আমি পৌঁছতে পারবো কিনা। অমিতাভ বচ্চনের দিকে তাকিয়ে থাকবে। অমিতাভ বচ্চন তারা কি করেছে, তারা হিন্দিটাকেই গ্রাহ্যতা দিয়েছে। তারা তামিল ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করছে হয়তো, কিন্তু হিন্দিটাকে গ্রাহ্যতা, শাহরুখ খান হিন্দিটাকে গ্রাহ্যতা দিচ্ছে, প্রভাস তারা সাউথটাকে গ্রাহ্যতা দিচ্ছে, আমরা হিন্দিটাকে গ্রাহ্যতা দিচ্ছি, তামিলটাকে দিচ্ছে, আমরা বাংলাটাকে দিচ্ছি। বাংলা কি বলেছে সব আজে বাজে কথা, এখানে এসে কাজ করার পরিবেশ নেই, এগুলো বানানো কথা আমার মনে হয়। মানে হয়তো কোথাও দেখো, ওইখানে গেলেও তুমি ডিসপুট পাবে, হাতের 5টা আঙ্গুল সমান নয়, এখানে থাকলেও হাতের 5টা আঙ্গুল সমান নয়, তার মানে 4টে আঙ্গুল নষ্ট তুমি তাকে বলে দিতে পারো না। তাহলে এখন দাঁড়াচ্ছে কি, তোমার ছবি এসছে, জিতের ছবি এসছে, প্রসেনজিতের ছবি এসছে, তাই তো? এবং আরেকটা ছবিও ভীষণ চলছে, সেটা হচ্ছে শাশ্বত আর অপরাজিতা একটু। হ্যাঁ, এটা ভালো চলেছে। ওটা খুব ভালো। এখন হয়তো হল কমেছে, অনেকদিন আগে দিলিস। অনেকদিন আগে লেগে এখনো চলছে? হ্যাঁ, আচ্ছা, এখনো চলছে। হ্যাঁ, আমাদের কথা এবার তাহলে মানে তার মানে নানা রকম ছবি কিন্তু চলছে, নানা রকম ছবি চলছে, তার মানে বাংলা সিনেমার পাশে দাঁড়ান কথাটার এখন কোনো মূল্য আমি তো কখনোই বিশ্বাস করিনি। বাংলা সিনেমার পাশে দাঁড়ান, সিনেমার পাশে দাঁড়ান, সিনেমা ভালো হলে তার পাশে দাঁড়াবেন, সে কোরিয়ান সিনেমা হলেও তার পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর দরকার নেই। সিনেমা ভালো হলে এমনিও হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মানুষ তো যাচ্ছে, কেন নন্দন ভরিয়ে দিচ্ছে। আমাদের ক্রনিক্যালি বাড়তে যেহেতু আমাদের প্রমোশন, আমি নিজেই বলছি প্রমোশন ভালো ছিল না, আমাদের সেই মজবুত মেরুদণ্ড ছিল না প্রমোশন করার মতো, যে অর্থটা দরকার পড়ে। এই ছবিটা কতদিনে তৈরি হয়েছে? 17-18 দিনে মনে হয়। কি বলছো? কোথায় শুটিং হয়েছে? রানাঘাটে শুটিং হয়েছে, একদম চূর্ণী নদীর ওখানে শুটিং হয়েছে, বহু জায়গায় শুটিং করেছে, কলকাতাতে আছে। হ্যাঁ, ব্যক্তিগত স্তরে একটু কথা আনি, কারণ তোমার ব্যক্তিগত জীবন খুব চর্চায় থাকে, যেমন তোমার বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ দুটোই। আচ্ছা, তা এটা শ্রাবন্তীর সঙ্গে তোমার সম্পর্ক, আর একটা নতুন সম্পর্ক, সেটা নাইবা বললাম, বাকি দুটো নিয়ে একটু আলোচনা করা যাক। আমার নতুন কোনো সম্পর্ক হয়নি, এবং হওয়ার জন্য আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। আচ্ছা, যাই হোক, তোমার স্ত্রীর সঙ্গে এখন তোমার রিলেশনটা কি মোটামুটি বন্ধুত্বপূর্ণ? এবং সেটা আগাগোড়াই ছিল, ও আমাকে করে, মানে সেই জায়গাটা আমি রাখার চেষ্টা করেছি সবসময়, তো সেই জায়গাটা এখনো রয়েছে। মানে একটা জাস্ট আমার সত্যি খুব এটা করছে যে তুমি তোমার সাথে কথা বলে মনে হচ্ছে তুমি অত্যন্ত ঘরোয়া ধরনের ছেলে, মানে তোমার মধ্যে তুমি ছবি করছো ঠিকই, কিন্তু এখনো তোমার মধ্যে সেই ইয়েটা আসেনি। ছবি করলে কিছু আসে? হ্যাঁ, আসে, একটা অহংভাব আসে, আমি কি হয়ে গেলাম, এরকম একটা ব্যাপার আসে। আমার নামে তাই বলে, তাহলে বোধহয় আমি না করছো, বুঝতে পারছি না। না, সেটা তো গুলি যাচ্ছে, বুঝতে পারছি না। অভিনেতার কাজ হচ্ছে জমি যে পাত্রে রাখবে সে পাত্রে আকার ধারণ করাটা ভালো অভিনেতার কাজ। এবার আমি ভালো নই, আমি ভালো হওয়ার চেষ্টা করি। আমি যখন মানুষ করতে গেছি তখন আমার একটা স্নোবিশ চরিত্র, তো আমি তার মধ্যে বসবাস করেছি। সেই সময় যদি কোনো মানুষ আমাকে সেটে ইন্টারভিউ নিতে এসছে, আমার চলা বলা হাঁটা চলা আমার চরিত্রের মতো ছিল, সে যদি আমাকে সেইভাবে জাজ করে তাহলে ভুল করবে। তুমি এসছো আমার অন্দরে, তুমি আমার অন্দরটা দেখতে পাচ্ছ খানিকটা, আমি মানুষটা এরকম। সে যদি সেটা নিয়ে জাজ করে আমার চরিত্র, তুমি মানুষটা আসলে কি রকম তুমি নিজেই বলো। প্রচন্ড পরিমাণ ঘরোয়া একটা ছেলে। ওইটাই তো বললাম। হ্যাঁ, না, আমি বললাম যে লোক তো আবার ওটা মনে করে, মানে আমার সম্বন্ধে তো ওটা বলেওছে যে আমি একটু স্নোবিশ, আমি সেই, কিন্তু যারা কাজ করেছে তারা জানে আমি কি। তুমি দুলালদাকে জিজ্ঞেস করো, অরুণ রায়কে জিজ্ঞেস করো, শ্রীজিৎ মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করো, অনিক দত্তকে জিজ্ঞেস করো, কিন্তু আমি আবার নতুন কোনো, যদিও দুলালদা নতুন ডিরেক্টর, আমি নতুন ডিরেক্টরের সাথে কাজ করবো না। তাদের কাছে প্রশ্ন করলে তারা সেটাকে ট্যান্ট্রাম হিসাবে ধরে, যেটা আমাকে খুব কি আমার গুরুদেব বলেছেন, তুমি না বুঝতে পারলে 1000বার প্রশ্ন করো, কেন করছো, কি কারণে করছো। এই প্রশ্নটা যদি ডিরেক্টরের কাছে না করো তাহলে তোমায় কে বোঝাবে? তাহলে তুমি ঘরোয়া। আমি ঘরোয়া। আচ্ছা, তুমি ঘরোয়া, তোমার স্ত্রী নবনীতা ঘরোয়া। নবনীতা কি এখনো কাজ করছে বিয়েতে টেলিভিশনে? বোধহয় করছে, আমার তো কেবল কানেকশনই নেই, ইয়ে নেই, কেবল লাইন নেই। এই কেবল কানেকশন না থাকার জন্যই কি আস্তে আস্তে সিরিয়ালগুলো উঠে যাচ্ছে নাকি? সেটা জানি না, কারণ ইদানিং কালে ছিল, মানে আমি যখন কাজ করতাম তখনও আমি কিন্তু রাখতাম বলে মনে হতো না। তোমার শুধু অ্যাপগুলো আছে, অ্যাপগুলো দিয়ে আমি দেখে নিতাম আমার পিছনে। হ্যাঁ, আমার কেবল কালেকশন। আচ্ছা, এবার তাহলে এই নবনীতা থাকে কোথায় এখন?
সেটা ওকে জিজ্ঞেস করো, আমি নাম্বার আছে আমার কাছে। না না বলো না কোথায় থাকে, টালিগঞ্জে থাকে না মানে জানাইনি। বলবো না। যে পিচে তুমি বল করবে সেই পিচে আমি খেলতেই যাব না। আমি তাহলে অন্য পিচে চলে যাব। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তো, এসো। আচ্ছা, তোমার সঙ্গে সায়ন্তনীর সম্পর্ক কিরকম? সায়ন্তনী কোন সায়ন্তনী? 3টে বন্ধু আছে সায়ন্তনী আমার, 3টে সায়ন্তনীকে চিনি। সায়ন্তনী আমি নিজেই খুঁজছি, একজন সায়ন্তনী দাস, একজন সায়ন্তনী চ্যাটার্জি, একজন সায়ন্তনী গোটাগড়া। আমি গোটাগড়ার কথা বলছি। রণজয়ের এক্স গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ ভালো, মানে ওদের ওদের ওর জন্য ওর সঙ্গে আমার আর কি, রণজয় আমার খুব পুরনো বন্ধু, তো তাদের মধ্যেই আমরা শোনা কথা, মানে আই এম নট শিওর। শোনা তো প্রচুর। শ্রাবন্তী তুমি একদম শ্রাবন্তীর সঙ্গে ভালো বন্ধু, মানে অনেক পুরনো, প্রায় 2000। আমরা প্রথম মডেলিং করেছিলাম, মডেলিং শুট করেছিলাম। ওটাকে তো তোমার চেনা? হ্যাঁ, শান্তনু গু ঠাকুর তো বললে বলে থাকবো। হ্যাঁ। বাকিদের সঙ্গে আমার সিরিয়ালে পরিচয় হয়েছে, একজনের সাথে অপরাজিতার সঙ্গে পরিচয় হয়েছে। হ্যাঁ, অনেক পুরনো বন্ধু। আচ্ছা, তা তোমার আমি সেই পিছে বল করতে যাচ্ছি না, তো তোমার বউয়ের সঙ্গে এখন ভালো সম্পর্ক, সে খাবার দাবার পাঠাচ্ছে, তুমি তার সঙ্গে খাবার দাবার পাঠায়নি। পাঠায় না কেন পাঠাতে যাবে? আমাকে বোঝাও, আমি কেন সেটা অ্যাকসেপ্ট করবো? আমাকে বোঝাও। ঠিক আছে, ছেড়ে দাও। আমি ব্যক্তিগত সম্পর্ক আমি সবার সাথে রাখার চেষ্টা করি। মানে তুমি একটা ক্যাসিনোভা ইমেজ রাখতে চাইছো কি এখন? না, ক্যাসিনোভা তো অন্য জিনিস। আমি আমার মন যদি তৈরি থাকে কারোর সঙ্গে সম্পর্কে যাওয়ার জন্য, আমি ওপেন বুক, আমি সঙ্গে সঙ্গে সেটা বলি সবার সামনে। আমার কোনো সম্পর্ক। তাহলে এবারে একটা কথা বলি, শ্রাবন্তীর সঙ্গে তোমার সম্পর্ক নিয়ে কিন্তু বেশ, হ্যাঁ, সেই তো নবনীতাই ক্লিয়ার করে দিয়েছিল ফেসবুক লাইভ করে, কি বলেছে? যে এইটা হতে পারে না। দৌড়, ওদের মধ্যে অনেক দিনের বন্ধুত্ব। ও তো নিজে লন্ডনে ছিল আমাদের সাথে, শ্রাবন্তী যখন শুট করছে ও তো নিজে ছিল। আমরা 3জন মিলে হাসাহাসি করতাম। তখন আমরা মানে ডিভোর্স ফাইল হয়েছে, মানে ওই ঘটনাটা দেখেছি ছিল, তোমরা একসঙ্গে আমরা হাসাহাসি করতাম। আমাকে ও যেহেতু আমার থেকে অনেক দিন আগে থেকে অভিনয় করছে, ও তো মানে চাইল্ড আর্টিস্ট থেকে অভিনয় করছে এবং ছবিটা অনেকদিন ধরে করছে। ও বলতো, জিতু টেক ইট ইজি, আমার সাথে এগুলো প্রচুর হয়েছে, এগুলো দেখো কেমন লাগে। বাবা এরকম? হ্যাঁ, বউ তো ওকে কেন বলবে না? মানে তোমার বউ এতটাই, মানে আমার বউ বলছি না, শ্রাবন্তী। হ্যাঁ, তোমার বউ কি এটাকে ক্যাজুয়ালি না? হ্যাঁ, তো দেখেছি তো, আমরা তো একসাথে আমরা ঘুরতে গেছি, ওখানে পার্টি করেছি, ওখানে বসে, মানে আমার সাথে বহু দূর 2011 থেকে। তুমি কি এখন তোমার বউয়ের সঙ্গে ঘুরতে যেতে পার্টি করতে পারবে? বিয়ের পর, বিয়ে হয়ে যাওয়ার পর একটা এমন জিনিস, প্রেম একটা এমন জিনিস যে প্রেম কেটে গেলে একজনের সাথে যাওয়া যায়। বিয়েটা হয়ে গেলে আমার যেটা আমি ওল্ড স্কুলিং বলে হয়তো হব, আমার মেন্টালিটিটাই পুরো আলাদা। মানে আমি এখনো ওই মনের জায়গায় আসতে পারিনি যে এখনই কারোর সাথে প্রেম করা যেতে পারে, অথবা আমি কিছু একটা মানে বিয়েটা কেটে গেছে, যাই হোক কোনো ব্যাপার না। সুজান আর ইয়ে যেমন একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে, পারবে না। এখন দেখাই হয়। আমার সাথে লাস্ট দেখা হয়েছিল নবনীতার ডিভোর্সের দিন। আচ্ছা, 17th নভেম্বর, তুমি প্রথম জানলে। আমার সাথে লাস্ট দেখা হয়েছিল নবনীতার ডিভোর্সের দিন। আচ্ছা, 17th নভেম্বর, তুমি প্রথম জানলে। পিছে বল করে একটা ভালো ইয়ে নিলে। 17th নভেম্বর। ভালো বোলার আমি, বলো না, তুমি ভালো ক্যাচ করলাম, আমি খারাপ ব্যাট করলাম। তুমি খারাপ ব্যাট করলে? ইয়েস। তাহলে আমি সূর্যকুমার যাদব? সেটা জানি না। 17th নভেম্বর আমাদের ডিভোর্স হয়েছিল, সেদিন দেখা হয়েছে, তারপর আমার সাথে দেখা হয়নি। আচ্ছা 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 আচ্ছা, এবার তোমাকে অন্য একটা প্রসঙ্গে চলে যাই, যে তুমি বলো আমাকে, তুমি নিজেকে আজ থেকে 10 বছর বাদে কিভাবে দেখতে চাও? দেখ, এইটা ভালো প্রশ্ন করেছো। যে দেখো, আমি কালকে কিভাবে থাকবো আমি জানি না। আমার কাছে প্রত্যেক দিন নিজের জীবনকে উপহার হিসেবে মনে হয়। আমি প্রচণ্ড শিব ভক্ত। আমি একা ঘরে থাকি, ফিল করি যে উনি আছেন, আমার সঙ্গে আছেন, কথা বলে। এবং আমার ওই যে ঘরে আমি, মানে আমার বেডরুম, সেখানে আমার দেওয়ালে লেখা আমার ইন্টেনশনগুলো, আমার গোলগুলো, কোনো খারাপ, কারোর প্রতি খারাপ হয়ে গিয়ে লেখা, ওইগুলো আমি লিখি না। আমি রোজ নামচা পড়ি, রেগুলার ডায়েরি লিখি। হ্যাঁ, রেগুলার যে কী হচ্ছে না হচ্ছে সেগুলো লিখি, ভালো পজিটিভ দিকগুলো লেখার চেষ্টা করি। আমার একটা খাতা তো ওইখানেই রয়েছে, দেখতে পাচ্ছি। তো এবার সেইখানে দাঁড়িয়ে থেকে 10 বছর পর কেমন দেখতে চাইছি, সেটার থেকে বড় কথা, আমি যদি 10 বছর পর এরকম দেখতে হতে পারি, আমার ভালো লাগবে। যে আমি ধরো লোক আমাকে একটা ভালো অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা দিল মানুষজন, সাইড বাই সাইড। তখন হয়তো আরও বয়স হবে, তখন হয়তো মানুষের এতটা বলবে না আমি স্নোবিশ। আমার দেখো নাক লম্বা, আমার এমনি কি আর নাক আমি উঁচু করে থাকবো? আমার তো ভগবান দিয়েইছে নাক উঁচু। নাটা খুব শত্রু হিসেবে ধরা হয়। কাউকে যদি না বলে দেওয়া হয়, সে বলবে স্নোবিশ। এটা আমার কাছে খুব রিডিকুলাস, হাস্যকর লাগে। তা আমি এখন, তুমি 10 বছর বাদে তুমি নিজেকে একটা, মানে
টপ 3 হিরোজের মধ্যে আমি সেটা টপ 3টা বানায় হচ্ছে দর্শক। আমি আমার ডিলিজেন্সি দিয়ে, আমার পরিশ্রম, যেটা আমি প্রত্যেক দিন আজ থেকে 15 বছর আগেও যখন অভিনয় করতে শুরু করেছি বা তারও আগে যা করতাম এখনো তাই করি। আমি গলা সাধি, আমি কথা বলা। গলা সাধু মানে তুমি সারেগামাটা অন্তত করি, নিচে নামি উপরে উঠি, এটা করি। কোনো শব্দ নিয়ে, সেটা ইংরেজি হোক, হিন্দি হোক, বাংলা হোক, সেটা নিয়ে টাইমার ধরে ধরো 15 মিনিট আমি সেটা নিয়ে বলবো। আচ্ছা আচ্ছা। তারপরে ধরো আয়নার সামনে, তো এটা পুরনো মেথড, এখনো চালু। অভিনয় সংক্রান্ত ব্যাপার নিয়ে কথা বলা, এইগুলো আমি করে যাই প্রত্যেকদিন। তুমি কোনো অভিনয় স্কুলে বা কলেজে কিছু করেছো? না, করো না। নাটক ছাড়া কিছু করি। নাটক করেছো, সেটা তো একটা বড় পুরোপুরি শিক্ষা। আর বই পড়ি আমি প্রচুর। আচ্ছা, কি ধরনের বই পড়ো? সব ধরনের। আচ্ছা, মানে যখন যেটা মনে হয় আমি সেই বই পড়ি, কিন্তু শেষ করি, এমন না যে সেটাকে খানিকটা পড়ে না। না, আমি জানতে চাইছি তুমি ফিকশন পড়ো, নন ফিকশন পড়ো, না বায়োগ্রাফি পড়ো, না কি? নন ফিকশন, কিন্তু বায়োগ্রাফি আমাকে বেশি ভালো পছন্দ। আমি এখনো মনে হলো বায়োগ্রাফি আমাকে বেশি, চার্লির জীবন নিয়ে পড়েছিলাম, এপিজে আব্দুল কালাম নিয়ে এখন রিসেন্টলি চর্চা করছি, সত্যজিৎ বাবু নিয়ে তো পড়ি, মৃণাল সেন নিয়ে যখন কাজ করতে গিয়েছিলাম বায়োগ্রাফি তো ভালোবাসো ফিকশনের থেকে। বাংলা লেখো কেমন? লেখনি তো অনেকে বলে ভালো লিখি, লেখাটা চালিয়ে যাও। কাগজ টাগজে লিখেছো? না, হ্যাঁ, আনন্দবাজারে আমি লিখেছিলাম, ভোট নিয়ে লেখা। আনন্দবাজারে লেখা নেয় আমার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো তাহলে তো ভালো লেখক। না, ভালো লেখক। আচ্ছা, এবারে একটা কথা জিজ্ঞেস করি, যে তুমি বলছো যে প্রথম দিনে তুমি দেখতে চাও না নিজে, মানে সেটা দর্শক বলবে। এবার আমি একটা ছোট্ট র্যাপিড ফায়ার করি, ঠিক আছে? এও হতে পারে, ও হতে পারে, আমি শুনতে চাই না। হ্যাঁ, আচ্ছা, খুব সিম্পল। জিৎ না দেব? জিৎ। আচ্ছা, দেব না প্রসেনজিৎ? এটা তো তোমার এক জনারে গেল না, ওদের যেমন এক জনার। আচ্ছা, প্রসেনজিৎ না চিরঞ্জিত? প্রসেনজিৎ চ্যাটার্জি। আচ্ছা, ঋতুপর্ণা না দেবশ্রী? দেবশ্রীর সাথে আমি জানি না কেমন মানুষ, ঋতুপর্ণার সাথে আমি কাজ করেছি। মানুষ হিসেবে বলছো? আচ্ছা, মানুষ হিসেবে এবং অভিনেত্রী হিসেবেও বলছি হোল। আমি ঋতুপর্ণাদের সাথে কাজ করেছি এবং সামনে থেকে দেখেছি, আমি তাই জন্য ঋতুপর্ণা দেখেই বলবো। আচ্ছা, শ্রাবন্তী না শুভশ্রী? শ্রাবন্তী। আচ্ছা, কৌশিক গাঙ্গুলি না সৃজিত? কি করে এটা বলি বলো তো, আমি কাজ করেছি সৃজিতদার সাথে, আর কৌশিক গাঙ্গুলি রিসেন্ট ছবি দুর্দান্ত লেগেছে। সমান, দুজনে সমান, এটা আলাদা করতে পারছি না। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই, কিন্তু কৌশিক গাঙ্গুলির এই ছবিটা না দেখতাম আমি সৃজিত মুখার্জি বলতাম। কিন্তু এটা অযোগ্য আমাকে এতটাই ভালো লাগিয়েছে। এটা বিয়ে থার কোনো প্ল্যানিং আছে এরপরে? প্রেম হলে তো বিয়ে হয়, আমি তো বললাম প্রেমেরই ওই মনটা তৈরি হয়নি, এখনো সময় হয়নি। সবে তো ডিভোর্স হলো, আরো তোমার একটু মনটাকে তৈরি করতে সময় লাগে। দেখেছি ডিভোর্স হলো, তার পরের মাসে বিয়ে হতে, আমাদের ইন্ডাস্ট্রিতে তো দেখলাম। আমি না সেদিন ভাবলাম কি করে হলো, মানে তার মানে আগে থেকে কিছু প্রেম ছিল না, হঠাৎ করে হয়, এরকমটা হয় না, বা হয়, আমি ভুল। কিংবা হয়তো তুমি বুঝতেই পারছো না তোমার প্রেম হচ্ছে, পরে বুঝতে পারবে, এরকম তো হতে পারে। হয়নি, মানে আমার তো এই ঘর থেকেই আমি এই ঘরটাকে খুব পছন্দ করি, আমি বেরোই না এই ঘর থেকে। এই ঘরটা খুব কোজি, কিন্তু আমার নিজেরও ভালো লাগে। না, আমি এই ঘরটা শুধু বলছি, পুরোটাই আমি দেখলাম তোমার ওখানটা মানে যত্ন করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছো। আমি থাকতে ভালোবাসি, ছড়িয়ে ছিটিয়ে। আমিও বেশি করে থাকতে ভালোবাসি। গিফট দিয়েছি, আমি খুলে রেখেছি। এবার র্যাপারটা যেটা রয়েছে, সেটাকে ভাবছি উনি এত কষ্ট করে আমাকে দিয়েছেন, ফেলে দেবো, ওটা রয়েছে ওখানে। আমি কিছু জামা কাপড় পরি এখনো, যেটা 13-14 বছর ট্রাস্ট নেই, ধরতে পারবে না তুমি। আমি ইন্টারভিউতে চলে গেছি, প্রমোশনও চলে গেছি, ওই পরে ধরতে পারবে না যে ওটা 14 বছরের জামা। কিন্তু যার সাথে কিনেছে আমার এক বন্ধু, সে বলে এইটা পরে তুই এখনো প্রমোশন করিস। আমার ওইটার প্রতি তো মায়া, যে আমি দিয়ে দেবো। তা তুমি যে এখন একটা মানে এখন যে লিডিং হিরো যাবে, ধরো আমি কথা বলছি তোমাকে, ধরো আবির, যিশু, অনির্বাণ, এদের যে সরণির, এরা তো একটু সিনিয়র তোমার থেকে, হ্যাঁ, এদের সরণির একটু যদি রেখা যদি টানি, সেখানে তোমার নামটা দেখা যাচ্ছে, মানে ফিল্মের জায়গা থেকেই বলছি। সিনিয়র, কারণ আমি ফিল্ম, সিরিয়াল, থিয়েটার কোনোটাকে আলাদা করি না, মানে আমি ফিল্মের দিক থেকেই বলছি। হ্যাঁ, আচ্ছা, তোমার দেখা যাচ্ছে। আচ্ছা, তুমি বলো তো, তোমার পরে হিরো কাউকে তুমি দেখতে পাচ্ছ, মানে হিরোর জেনারেশন, এই বুম্বাদা, এরা, এই যারা আছে তারা, জিৎ, এদের পরে দেব, এই যাদের নাম করলাম তারা, তারপর ধরো তুমি, তারপরে তুমি কাউকে ছোট কোনো হিরো দেখতে পাচ্ছ চোখের সামনে?
জেনারেশনটা। তাও তো ধরো আমি বলবো 35, 40, 43 বয়স সবের, মানে 25-26-এর কোনো হিরো কাউকে দেখা যাচ্ছে না কিন্তু এখন, তাই না? তাহলে কি এটা একটা একটা গ্যাপ হয়ে যাচ্ছে? গ্যাপ তো হচ্ছে, আমাদের একটু ওয়ার্ম ওয়েলকাম করা উচিত নতুন অভিনেতা অভিনেত্রীদের। হ্যাঁ, সাউথে শুনেছি বা যিশুদার থেকেও শুনেছি আমি, এটা সাউথেও কাজ করে বলে, যে ওখানে কোনো ছবি রিলিজ হলে অন্য হিরো হিরোইনরা উইদাউট ইনভিটেশনে চলে আসে তার প্রমোশন করতে, মানে প্রিমিয়ারের দিন। ওরে বাবা, আমাদের এখানে তো বলেও আনতে পারি না। কেউ বলে দিল বোম্বে আছি, কেউ বলে দিল দিল্লি আছি, কেউ মাদ্রাজ আছি, কিন্তু দেখতে পাচ্ছি যে তারা সবাই কলকাতাতেই আছে। তখন মনে হয় ঠিক আছে, হলো হলো, ওটা পার্ট অফ দ্য লাইফ। তারপর এমন একটা সময় আসবে তারা আসার জন্য হয়তো ছটফট না না করবে, সেরকমটা নয়, তখন আরও আসবে না, মানে আমার মনে হয় সেগুলো তখন আরও কম আসবে। আচ্ছা, সে যাই আসুক না আসুক, আশা করি মানে তোমার এই অরণ্যের প্রাচীন প্রবাদ যে ছবিটা তোমার এসছে, এটার জন্য অসংখ্য শুভকামনা তোমাকে, এবং তোমার চলছে আরো চলুক, এবং আশা করব তুমি যে বিন্দুতে এখন রয়েছো সেই বিন্দুটা আর একটু উপরে উঠে যাক। হ্যাঁ, এটা ফ্রম হার্ট আমি তোমাকে বলছি, আর আমার তোমাকে খুব ভালো লেগেছে সেটাও বলছি, আর ভবিষ্যতেও আমি তোমার সঙ্গে এরকম গল্প করতে আসবো এই আশা রাখছি। আশা করি তোমারও ভালো লেগেছে। আমার তো গল্প করতেই ভালো লাগে, করতে ভালো লাগে। আপনারা নিবেদিতা অনলাইন আপনারা দেখুন, ভালো ইন্টারভিউ, ভালো গল্প, মেনলি গল্পের মেজাজে দারুণ দারুণ কন্টেন্ট নিয়ে আসছে নিবেদিতা দি। তো সাবস্ক্রাইব করতে পারেন, যা যা আরও হয় আর কি, বেল আইকন দাবিয়ে দিন। মানে এটাতে আমি সড়গড় নয় বলে বলছি, যেটাতে সড়গড় নিবেদিতাদের ইন্টারভিউগুলো দেখুন প্লিজ।